কেবল অপারেটর ভাইরা, দেশের বিভিন্ন স্থান থেকে আগত সকলকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে দুপুর থেকে যে আলোচনা অনুষ্ঠান, আমাদের বার্ষিক সাধারণ সভা, তাতে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বলে যে আসলে আমরা কেবল টিভি ব্যবসায় ভালো নেই। আজকে এখানে উপস্থিত যে বক্তারা বক্তব্য দিয়েছেন তাদের কথায়, কারণ আমিও একজন কেবল টিভি ব্যবসায়ী এবং শুরু থেকেই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠন তৈরি করার থেকে শুরু করে এবং আজকের দিন পর্যন্ত যার যার আঙ্গিক থেকে চেষ্টা করা যাচ্ছে। আসলে সমস্যাগুলি এত দীর্ঘদিনের, যা এই সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে আজকে এমন এক টেকনোলজির জাতাকলে পড়ে গিয়েছে যে আজকে প্রত্যেকটা অপারেটরের মুখের দিকে তাকানো যায় না। এটা বাস্তব কথা। এখন যারা আমাদের নির্বাচিত নেতৃবৃন্দ আছেন, আমিও আপনাদের মতো আশা করেছিলাম হয়তো আরেকটু স্পিডে কাজটা করে একটা শেপে তারা আনতে পারবেন। যাই হোক, হয়তো চেষ্টা করেছে, ব্যাটে বলে ম্যাচ হয় নাই। সব কিছু বাংলাদেশে আপনারা জানেন যে ইজি গোয়িং কোনো কিছু না। একটা কেবল টিভি আইন করতে আমার সময় লেগেছিল 6 বছর। বিটিভিতে লাইসেন্স ফি 5,86,00,000 টাকা ডিউ ছিল বিভিন্ন অপারেটরের। আমরা যখন কেবল অপারেটর, ফিড অপারেটর, এইভাবে যখন আমরা লাইসেন্স ফিটা যখন আমরা বিন্যস্ত করা হলো, সেই লাইসেন্স ফি মকুব করাতে সময় গিয়েছে প্রায় 3 বছর। তো সুতরাং আজকে বিটিভি লাইসেন্স ফি বর্ধিত হয়েছে। এখন এই বর্ধিত লাইসেন্স ফিসটা কমানোর জন্য প্রতিটা প্রান্তের কেবল অপারেটর কিন্তু এটা আকুল আবেদন। তা আমি কোআপ নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা প্রান্তিক কেবল অপারেটরের মুখের দিকে চেয়ে আরেকটু সচেষ্ট হয়ে যত দ্রুত সম্ভব বিটিভি লাইসেন্স ফিটা যেন কমানো যায়, এটা একটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করুন। সম্মানিত সদস্যবৃন্দ, আজকে বার্ষিক প্রতিবেদনে যেটা দেখলাম খুব দুঃখজনক। আজকে 2024 সাল। আমরা যখন 1999 সালে কোআপ গঠন করি, আমরা প্রথমে 40 জন, 60 জন, 100 জন প্রথম নির্বাচন করি আমরা 635 জন নিয়ে। আমাদের ফি কত? 750 টাকা। তারপরে 2006, 2008 নির্বাচন হলো এবং আমি আসার আগে এই একটি মাত্র ফিক্সড ডিপোজিট করে এসেছিলাম। তখন এই ক্ষুদ্র মেম্বার নিয়ে 25 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট, যেটা আজকে এখনো বিদ্যমান আছে, যেটা দিয়ে বিগত দিনে কোআপ ইন্টারেস্টটা দিয়ে হয়তো অফিস বেতন ভাতা দিয়েছে। আমি এই কথাটা বলার একটাই রিজন যে আমরা এতগুলি সদস্য আছি, কিন্তু দেখেন আজকে এজিএমে আমি জিজ্ঞেস করলাম অফিস সেক্রেটারিকে যে কতজনের চাঁদা হাল নাগাদ, বললো যে স্যার 175 জন। তো এবং বার্ষিক প্রতিবেদনে যেটা দেখলাম, যেটা অবস্থা খুবই জীর্ণশীর্ণ। এর রিজনটা কি? রিজনটা হলো যে আমরা আমাদের যে করণীয়, যার যার মানে কাজটা যদি সেই অঙ্গ থেকে যদি আমরা ওতপ্রোতভাবে করি, তাহলে কিন্তু একটা সংগঠন সচল থাকে। একটা সংগঠনের সাথে যদি আমরা যোগাযোগ রাখি বা সাধারণ সদস্যদের যোগাযোগ রাখলে সংগঠনটা চাঙ্গা থাকে। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা প্লিজ এই কাজগুলি একটু দ্রুত করার ব্যবস্থা করবেন। আমি আরেকটা কথা বলবো, মিস্টার তানজির রেজওয়ান সাহেব যদি এখানে উপস্থিত আছেন কিনা আমি জানি না, ওনার বক্তব্যগুলি আমি খুব মনোযোগ দিয়ে আমি শুনেছি। অত্যন্ত চমৎকার বলেছে এবং বলা খুব সহজ, করা খুব কঠিন। এবং লাবু ভাই যেটা বললো, আমি খুব অবাক হয়ে গেলাম যে তানজির রেজন ভাইয়ের যে কথাগুলো এত সুন্দর, যে আসলে একজন মারা গেল এই পরিবারটার খোঁজ নেই কিনা, কিন্তু ওনারই নাকি একটা নেটওয়ার্ক আবার লাবু ভাই নেটওয়ার্কে খেয়ে ফেলছে। তো এটাও তো তার কাছ থেকে আমরা আশা করতে পারি না। আমি যখন বিচারের ইয়েতে বসবো, আমার বিচারটা থাকবে সবার প্রতি সমান, কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না। আমরা একজন অপারেটরের জন্য আরেকজন অপারেটর ক্ষতিটা না করি, এই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। দুটা গ্রুপ আছে কোআবের, একটা হলো গিয়ে কোআবের অফিসিয়াল পেজ,
আরেকটা জানি কারা করে। আমি আমার ফেসবুক বা কোনো গ্রুপ আমি এগুলির মধ্যে নেই, কিন্তু খুব দুঃখ লাগে যখন এই গ্রুপগুলিতে খুব আজে বাজে কিছু কথা উঠে আসে, উপরের দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। তো ভবিষ্যতে যারা এখানে একটু লেখালেখি করবেন, একটু শালীনতাটা বজায় রেখে যদি লিখেন, তাহলে আমার মনে হয় এটা আমাদের সবার জন্য ভালো এবং এটা সুন্দর দেখা যাবে। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে আপনাকেও আরেকজন শ্রদ্ধা করবে। আমি বর্তমান কোঅপ কমিটির কাছে আমার একটা ইলেকশনের আগেও একটা দাবি ছিল যে আমাদের কনস্টিটিউশনটা সেই 1999 সালে করা হয়েছিল। এটার মধ্যে আমরা তাড়াহুড়া করতে গিয়ে অনেক ভুল ত্রুটি আছে। তো সেই কনস্টিটিউশনটা আজকের দিন পর্যন্ত একটা কমিটি করে, আমি বলেছিলাম যে একটা কমিটি করে, একটা কনস্টিটিউশন সাব কমিটি করে কিছু ধারা উপধারাগুলি চেঞ্জ করে একটা ইজিএমের মাধ্যমে কনস্টিটিউশনটা আপডেট করা হোক। যদি আপনাদের সময় থাকে, আমার মনে হয় এইটাও একটা সময় দাবি, এই বর্তমান যে আমাদের কনস্টিটিউশনটা আছে এটাকে একটু যুগোপযোগী করে একটা আপগ্রেড করা। থার্ড হলো যে বলে গেছে যে ডিভিশন কমিটিটা, জেলা কমিটিটা কেন হয় নাই, এইটা আমি একটু জানতে চাইব নেতৃবৃন্দের কাছে যে এটা আসলে আমাদের হওয়া উচিত ছিল। বা মানে আমি যতটুকু জানি ওনারা নাকি মানে গিয়েছিল, কিছু ডিভিশন ট্যুরও করেছিল, বাট পরবর্তীতে কমিটিটা কেন হয় নাই, এই কোশ্চেনের উত্তরটা ওনাদের মতো আমি একটু জানতে চাই। নেক্সট যেটা নিয়ে আমাদের ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, বাস্তব কথা, ব্যবসা নেই। ব্যবসা রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল, ওটিটির থেকে পে চ্যানেলগুলি বন্ধ হয়েছিল এবং আইপিটিভির থেকে বন্ধ হয়েছিল, ইন্টারনেট থেকে বন্ধ হয়েছিল। এই চ্যানেলগুলি কিন্তু আবার সগৌরবে ফেরত আসছে। আমার কোশ্চেন, আমি যে চ্যানেলগুলি বন্ধ করতে সক্ষম হয়েছি সেটা আবার মানে কেন, কিভাবে চালুটা হলো, এটা একটা কোশ্চেন। এবং এইটাকে বন্ধ করানোর জন্য আপনারা কি কি উদ্যোগ গ্রহণ করবেন, এবং সেই উদ্যোগে যদি মনে করেন যে আমাকে সামিল করতে চান, আমি সবার আগে এইটার ব্যাপারে আমি কথা দিয়ে যাচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টাটুক দিয়ে আমি সরকারের সর্বোচ্চ মহল থেকে আমি আপনাদেরকে একটা, যদি পারি আমি একটা সহযোগিতা করে এটাকে আবার বন্ধ করার একটা উদ্যোগ গ্রহণ করব। আমাকে একটু লিখিত আকারে জিস্ট পয়েন্টে 7, 8, 10 লাইনের একটা সিনপসিস আপনি আমাকে দিয়ে দিবেন 2-4 দিনের মধ্যে। আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব অপারেটরদের স্বার্থে একটা কিছু করা যায় কিনা। আমি আশা করব বর্তমান সরকার সেই সহযোগিতা আমাদের এই অপারেটরের জন্য করবে। আরেকটা বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা পে চ্যানেল ডিস্ট্রিবিউটর আছে, আমি বিনয়ের সাথে আজকে বলে যাচ্ছি, আমি আবারও বলছি, যে যে পে চ্যানেল সমূহ কোনো আইপিটিভি, ওটিটি বা অন্যান্য মাধ্যমে কেবল টিভির বাইরে যদি চলে, তাহলে সেই সকল পে চ্যানেলগুলিকে আপনারা অন্তত তাদের পরিবেশন থেকে বিরত রাখবেন, এবং যারা অন্যান্য মাধ্যমে দিয়ে থাকে এইটাকে বন্ধ করার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে উদ্যোগ গ্রহণ করবেন। আদারওয়াইজ আমি মনে করি যে দ্বৈত নীতিতে একটা ব্যবসা চলতে পারে না। উনি আমার কাছ থেকে টাকা নিবে, আবার আইপিটিভি থেকে টাকা নিবে, তাহলে ওই ব্রডকাস্টারকে আপনারা বলেন, যারা ডিস্ট্রিবিউটার আছেন, যে তোমার টেলিভিশন যদি, তোমার চ্যানেল যদি অন্যান্য প্ল্যাটফর্মে চলে কেবল টিভি বাদে, সরি টু সে আমরা পেমেন্ট দেওয়া বন্ধ করে দেব। এটা আপনারা অবশ্যই একটা স্ট্রং উদ্যোগ গ্রহণ করতে হবে। যখন একক হাতে ডিস্ট্রিবিউশন ছিল তখনও আমরা আন্দোলন সংগ্রাম করে চ্যানেল বন্ধ করে ব্যবসা করেছি। তো সুতরাং আমি মনে করি আজকের দিনে এসে আপনারা যদি আপনাদের এখান থেকে একটা উদ্যোগ গ্রহণ করেন, সারা বাংলাদেশের অপারেটরের সাপোর্ট আপনারা পাবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। শুধু প্রয়োজন উদ্যোগটা গ্রহণ করা। আমি বিশ্বাস করি যে এতগুলি অপারেটরের কথা মনে করে সেই ব্রডকাস্টার যেই হোক, অবশ্যই অন্যান্য মাধ্যম থেকে বাংলাদেশের পরিমণ্ডল থেকে সেই চ্যানেলগুলিকে উইথড্র করতে হবে। এটা আমার জোর দাবি থাকলো সারা বাংলাদেশের কেবল অপারেটরের পক্ষ থেকে। আমি একটু সময় নিয়ে নিলাম, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো কথায় যদি আপনার কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো থাকেন, এবং আবারও যেন
সবার সাথে মিলিত হতে পারে, দেখা হতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর কাউসার ডালির যে বিষয়টা, এই বিষয়টা একটু আপনারা উদ্যোগ গ্রহণ করুন। লালমনিরহাটের টিপু ভাইয়ের যে ঘটনাটা, সেটা আপনারা একটু দেখেন। লাবু ভাইয়ের যে ঘটনাটা, রেজন সাহেব আই থিঙ্ক ইজ এ গ্রেট লিডার, অনেক সুন্দর লম্বা বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু আপনার সমস্যাটা তো উনি শেষ করে দিতে পারে। আমি রেজন ভাইকে রিকোয়েস্ট করব অ্যাজ সুন অ্যাজ পসিবল লাবু ভাইয়ের মানে সমস্যার সমাধানটা করবেন। আদারওয়াইজ যারা এই সমস্ত কাজে জড়িত থাকবে, পে চ্যানেল ডিস্ট্রিবিউটারের কাছে অনুরোধ থাকবে ওই সকল নেটওয়ার্কের পে চ্যানেল বন্ধ করে দেবেন, কোনো ধরনের মার্সি নাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সহায় হন। আল্লাহ হাফেজ। আশা করব সেটা আমাদের আজকের সবার সভাপতি সাহেব আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবেই এটা জবাব দেবেন। আমি বাস্তবিক খুবই অসুস্থ। স্বাভাবিক কারণে বছরে যখন একবার সাধারণ সভার কথা বলা হয়, যতই অসুস্থ থাকি না কেন ইচ্ছা করে সবার সাথে এসে একবার দেখা করি। তো আসে যখন এই অসুস্থ অবস্থাতেই দু চারটা কথা বলতে ইচ্ছা করছে রাইজে এসেই। কথা বলতে হচ্ছে বিজনেসটা টার্ন নিচ্ছে কিভাবে। আমরা যখন সেই কোঅপ সৃষ্টি করেছি, কোনো মাধ্যম ছিল না, একমাত্র বিনোদনের মাধ্যম ছিল কি কেবল টিভি। কেবল টিভির আগে বিনোদনের মাধ্যম কি ছিল? ভিডিও দোকান। তার আগে ছিল সিনেমা হল। বিজনেসটা টার্ন, যেটা আমাকে বিভিন্ন বক্তব্য বলছে, আমাদের যুগ উপযোগী বিজনেসের জন্য সিদ্ধান্ত নিতে হবে, সেটা আমাদের প্রত্যেককেই নিতে হবে। আমরা কি করেছি, প্রথমে আমরা তখন যুবক, আমরা চেষ্টা করেছি ভিডিও ক্লাব করার জন্য, ক্লাব করেছি। ভিডিও ক্লাবের দেখা গেল এর পরবর্তীতে আসলো কেবল টিভি। আমি নিজেই গলা টিপে হত্যা করেছি আমার ভিডিও বিজনেসটাকে, সাথে সাথে গলা টিপে হত্যা করেছি সিনেমা হলগুলাকে কেবল টিভি দিয়ে। তাইলে কি হয়েছে, আমার ব্যবসাটা কি করেছে, আমি ডাইভার্ট করে এসেছি কেবল টিভিটাতে। এটা হচ্ছে রিয়েলিটি। এখানে যারা উপস্থিত আছেন, আজকে যারা আমরা উপস্থিত আছি, আমার এই কেবল টিভিকে ধ্বংসকারী যতই আইএসপি বলি, এখানকার 99% অপারেটরই আমরা আইএসপির সাথে জড়িত। আমরা সবাই সার্ভার চালাই, সবাই চলছে, সবাই বিজনেস করছি। আমার কেবল টিভি ব্যবসাটাকে আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। এটাতে কে করেন না বলেন? এখানে ইন্টারনেট বিজনেসটা কে সার্ভারের ভিতরে বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো দিচ্ছেন না? অল চ্যানেল, বাংলাদেশি চ্যানেল সব দিচ্ছেন। কোয়াবে চেষ্টা করেছে, সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে চেষ্টা করেছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে চ্যানেলগুলোকে বন্ধ করার জন্য, এবং করিয়েছ। দেখেন, বন্ধ করার পর 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, এরপরে মুষ্টিমেয় চ্যানেল স্টেপ বাই স্টেপ ধীরগতিতে বেড়ে আবার চ্যানেল শুরু করেছে। বর্তমানে আমরা চেষ্টা চালাচ্ছি, বিটিআরসি চেয়ারম্যানের সাথে বসছি, আমরা নাইস সাহেবের সাথে বসছি, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই গিয়ে বসছি। ওখান থেকে আমরা আশার আলো পেয়েছিলাম, কিন্তু দৈবক্রমে প্রত্যেকে চাই ফ্রি। আমরা যেহেতু একদিকে ব্যবসায়ী, আরেকদিকে আমরা ভিউয়ার্স, আমরা দেখি আমার ফ্যামিলি, আমি যদি কেবল টিভি বিজনেস নাই করি, আমি ইন্টারনেট বিজনেস নাই করে, আমি একজন ভিউয়ার্স হিসাবে, একজন গ্রাহক হিসাবে, আমি যখন একটা চ্যানেল ফ্রি পাই, আমি তো ফ্রি পাচ্ছি, আমি এটাকে পেমেন্ট কেন করব? যেটা বিটিআরসি চেয়ারম্যান সাহেবের মুখের কথা। নাইস সাহেব বললেন কোথায়? আপামর জনসাধারণ, আমরা আজকে বসছি সারা বাংলাদেশের লোকদেরকে সেবা করার উদ্দেশ্যে, তারা ফ্রি পাচ্ছে, আমরা এটা কেন করব? যেহেতু মাছ পিপলের যাতে ক্ষতি না হয় তারা সেটা চিন্তা করে। আমি যেটার কাছে নেই বলছিলাম যে বিজনেস টার্নটা, আমি কেবল টিভি করেছি, কেবল টিভি থেকে আইএসপিতে এসছি, আইএসপি করছি আমরা। আমাদের অন্তরায় হচ্ছে 7-6 ধারা। 7-6 ধারা নিয়ে একটা কথা হয়েছিল, আপনারা অনেকে জানেন। 7-6 ধারা নিয়ে মানববন্ধন হয়েছে, অনেক কিছুই হয়েছে। মানববন্ধনে অনেক অপারেটর গিয়েছেন, আমরা বসছি, আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু এটা এখন লালফিতার দূরত্বে আমরা কেন পারি ওঠে না? তাছাড়াও এটার পাশাপাশি আরেকটা কাজ আমরা করেছি, মহামান্য হাইকোর্ট ডিভিশনে এটার জন্য রিট করা হয়েছে। রিটের কারণে এটা আমাদের আইন বিষয়ক সম্পাদক আছেন রেজানুর রহমান রুমি সাহেব, এটা বর্তমানে বিচারাধীন। এটাকে স্টে করেছেন, স্টে করে
বিজনেস করার জন্য বলেছেন, এটার জন্য রায়। একটা মামলা চালাতে গিয়ে প্রায় এটা রায় আনতে গিয়েই একজন ব্যারিস্টারকে দিতে হবে। সেটা কত টাকা অ্যামাউন্টটা আমি এখানে নাই বললাম। আমার সাথে আমার যিনি সাবেক সভাপতি আছে মানোয়ার পারভেজ সাহেব আছেন, আমরা 4টা মামলা ফেস করেছি সেই আমলে, বিভিন্ন ভাইদের মামলা। আমরা মনে হয় সেই আমলে 50 থেকে 60 লক্ষ টাকা আমরা আমাদের ওন পকেট থেকে দিয়ে করেছি। এই কমিটিও এই মামলাটা যেটা করেছে সেটার জন্য অলরেডি 10 লক্ষ টাকা পেমেন্ট হয়েছে, আরও 40 লাখ টাকা দিতে হবে সাথে 6 ধারাকে আনতে। আমরা চাঁদা পাই কত জানেন? আমার কলিগ বড় ভাই পারেশ ভাই বলে গেছেন 175 জনের আমরা চাঁদা পেয়েছি। 1000 টাকা করে ধরলো, আমরা পাই কত? 1,70,000 টাকা ইচ মান্থ। এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার, অফিস ভাড়া সব মিলে খরচ হয় 1 লাখ টাকার উপরে। আমরা কি একবারও চিন্তা করেছি বৈধ বিটিভি লাইসেন্স হোল্ডার ভোটাররা যদি টাকা দেয় 750 টাকা করে, প্রত্যেক বছরে চাঁদা আসবে 7,50,000 টাকা। পক্ষান্তরে 12 মাসের স্যালারি এবং এস্টাবলিশমেন্ট দিতে হয় 12 লক্ষ টাকা। পাশাপাশি আজকের এজিএম, বিগত দিনের এজিএম, সভা সমাবেশ, মন্ত্রণালয় মিটিং, প্রেস কনফারেন্স, এগুলা কে কিভাবে দিচ্ছে না দিচ্ছে আপনারা কেউ রাখেন না, রাখার প্রয়োজনও আপনাদের নাই এবং করেনও না। তো আমরা চেষ্টা করি কোথায় বিজনেস আমার যেমন যাচ্ছে আপনারও যাচ্ছে, সবার যাচ্ছে, আমরা বিজনেস থেকে ডাইভার্টের দিকে যেতেই হবে। প্রযুক্তিকে আমরা কখনো আটকাতে পারবো না। এটা আমরা চেষ্টা করেছি ওটিটি প্ল্যাটফর্মে বন্ধ করতে। পাশাপাশি কোনো আইএসপি থেকে কোনো চ্যানেল কি আমরা, ইভেন তো বেঙ্গলি চ্যানেল আমরা বন্ধ করতে পারি নাই। কেন পারি নাই? সেটা আমি চালাচ্ছি, নাহলে কৌশিক সাহেব চালাচ্ছে, নাহলে দুলাল সাহেব চালাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছি। বুকে হাত দিয়ে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অভিযোগ, অনেক ক্ষোভ, অনেক দুঃখের কথা শুনলাম। আপনারা অনেক প্রশ্নের উত্তর চেয়েছেন। সর্বপ্রথম হচ্ছে যে দেখুন, এই ব্যবসাটি আপনি যেভাবে ক্ষতিগ্রস্ত, আমিও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত। আপনাদের অনেকের ধারণা যে কোঅপ বোধহয় এমনি বসে আছে, কোঅপে কোনো অ্যাক্টিভিটিস নেই, কোঅপের কোনো সার্থকতা নেই, কোঅপ করে আসলে কোনো বেনিফিটই হচ্ছে না। কিন্তু আপনারা এটা জানেন না যে আমাদের জায়গা থেকে, সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত আমাদের যেমন মাসুদ ভাই অলরেডি বলে গেলেন যে বিটিআরসির যে 7-6 ধারা, 7-6 ধারা, এই 7-6 ধারার জন্য আমরা কমপক্ষে 10 থেকে 15 বার হয়েছে যে বিটিআরসিতে আমরা ধর্ণা ধরেছি। শেষ পর্যন্ত যখন এই যে বৈষম্যমূলক, এটা তো একটা বিশাল, আমি বলি এটা একটি কালো আইন, 7-6 ধারা, যে কেবল অপারেটররা আপনার আমরা এই কেবল অপারেটররা এমন একটি গ্রহ থেকে এসেছি যে গ্রহে যে আমাদেরকে এই দেশের আমাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। যে আমরা একটা ব্যবসা করতে পারবো না, আমরা আইএসপি ব্যবসা করতে পারবো না। প্রযুক্তির সাথে যদি আমি না যেতে পারি তাহলে আমার এই ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসাকে টিকিয়ে রাখা কোনো অবস্থাতেই আর সম্ভব হবে না যদি আমরা আমাদের এই সিস্টেমের মধ্যে এইভাবে চলতে থাকি। তো সেই জন্য আমাদেরকে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিসের সঙ্গে সংযুক্ত হতে হবে। আজকে ইন্টারনেট কোম্পানিগুলো দেধারসে আমাদের এই টেলিভিশন চ্যানেলগুলো চালাচ্ছে। এই চ্যানেলগুলো চালানো কিছুটা বন্ধ করা, আমরা মোটামুটি 80% কিন্তু এই কোঅপের উদ্যোগে আমরা বন্ধ করতে পেরেছিলাম গত সরকারের আমলে। এই আগস্টের পটভূমি পরিবর্তনের পরে এখন আপনারা জানেন যে আপনারা নিজস্ব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটি কেমন। কোনো থানায় গেলে একটি ঠিকমতো সার্ভিস পাওয়া যায় না। আজকে যারা উপদেষ্টা হয়েছেন, আজকে যারা মন্ত্রণালয়, ক্ষণে ক্ষণে মন্ত্রণালয় চেঞ্জ হচ্ছে, নতুন নতুন উপদেষ্টা আসছে, একটি অস্থিতিশীল পরিবেশ,
একটি খুব যে স্বাভাবিক পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি তা না, এটা আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা অনেকটাই গুছিয়ে এনেছিলাম। আমরা ওটিটিতে 5ই আগস্টের পূর্বে 100% চ্যানেল বন্ধ ছিল, আইএসপিতে 80% চ্যানেল বন্ধ ছিল। আগে আমাদের কাছে কোনো ফোন আসতো না, কল আসতো না, কিন্তু এখন সেই সময়টাই কিন্তু যখন এই এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করতে সক্ষম হলাম, আপনার তথ্য মন্ত্রণালয় এবং আইটি সেক্টর থেকে যখন দুইজন মন্ত্রী মহোদয় একসঙ্গে স্পিচ দিয়েছিলেন যে এগুলো বন্ধ করতে হবে, তারপরে কিন্তু 24 ঘন্টা পার না হতে হতেই কিন্তু ধাপ 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 করে বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ সব কিছুর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছা। এবার আপনি আমি কি করতে পারি? আপনি আমি অনেক ওই আমরা মানববন্ধন করেছি, আমরা চিঠি দিয়েছি, বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে যে কথা বলেছি এটা বন্ধের ব্যাপারে, যে আমাদের এই যে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন সোর্স থেকে ফ্রি সোর্সিংয়ে সব চ্যানেলগুলো চলছে। এক ভাই বলে গেছেন যে হ্যাঁ, ডিস্ট্রিবিউটর এখানে ভূমিকা নেই। অবশ্যই ডিস্ট্রিবিউটরের ভূমিকা এখানে থাকা উচিত। আজকে ডিস্ট্রিবিউটরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে এটা আমরা করিনি, এটা ব্রডকাস্টার থেকে ওটিটিতে চ্যানেল নাকি দিয়ে দিয়েছে। আর এই যে ওটিটিতে চ্যানেল দিতে হলে আমার দেশের আইন এই দেশে যদি কোনো বিদেশি কোনো চ্যানেল চলতে হয় তাহলে বৈধ ডিস্ট্রিবিউটরের মাধ্যমে চলতে হবে। সেটা ওটিটি প্ল্যাটফর্ম হোক, সেটা কেবল টিভি হোক, কিংবা সেটা আইপিটিভি হোক। তাহলে এই ব্রডকাস্টার যেহেতু আইন ভঙ্গ করেছে, এই আইন ভঙ্গ করে তারা সরাসরি বিভিন্ন আইএসপি তো হয়তো দিয়ে দিয়েছে, এরকমও শোনা যাচ্ছে যে দু একটা আইএসপির সাথেও নাকি তারা কন্ট্যাক্ট করেছে, ওটিটিতে তারা চ্যানেল চালাচ্ছে। জি চালিয়েছিল 5ই আগস্টের পরে আমাদের অনুরোধে, পরিপ্রেক্ষিতে জি বন্ধ করেছে, সনি এখনো চলছে। আমি ব্রডকাস্টার যারা আছেন, ব্রডকাস্টের সাথে যারা জড়িত আছেন, ব্রডকাস্টারদের একটা কথা বলতে চাই, দেখুন কেবল অপারেটররা বোকা না, এদেরকে বোকা ভাবার কোনো কারণ নেই। যদি আপনার ব্যবসা, আমরা আপনার ব্রডকাস্টারের স্বার্থে বলছি, আপনার নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে সেই ব্যবসা আপনি ছেড়ে দেন, সে ব্যবসা করার দরকার নেই। কেবল অপারেটররা যেভাবে পারে ফ্রি সোর্সিংয়ে যদি সবাই চালাতে পারে, আমরাও ফ্রি সোর্সিংয়ে চালাবো। সুতরাং এখানে অবশ্যই ডিস্ট্রিবিউটরদের ভূমিকা আছে। ব্রডকাস্টারকে তারা মেসেজ দেবে, যখন কথা শুনবে না পেমেন্ট বন্ধ করে দিবে। আর এইভাবে যদি চলতে থাকে, যতই আমরা মিষ্টি কথা বলি, যতই আমরা ভালোভাবে, আমরা সবার মঙ্গল চাই, আমরা ডিস্ট্রিবিউটরের মঙ্গল চাই, চ্যানেল দরকার, নিয়মতান্ত্রিকভাবে যদি সব কিছু চলে তাহলে সব কিছুর সহযোগিতা কেবল অপারেটর করবে। না হলে কিলাও কিন্তু কারো কাছ থেকে দুদিন পরে টাকা আনা সম্ভব হবে না। পারবো না ভাই, আমার ব্যবসা 40%-এ নেমে আসছে, 60% ব্যবসা চলে গেছে। এরপরে যদি আজ কিন্তু কোনো ডিস্ট্রিবিউটার পেমেন্ট কিন্তু আমার কমে নাই। এটা আপনারও ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে তো আমিও সেম ভুক্তভোগী। আসেন, বিটিভি লাইসেন্সের কথা বলেছেন, যে বিটিভি লাইসেন্স বর্ধিত করেছে। বিটিআরসি ইন্টারনেটের কোনো সমস্যা হলে, ইন্টারনেটে যদি আপনার অবৈধভাবে কোথাও কোনো এরিয়াতে ঢুকতে না দেয়, বিটিআরসির সাথে সাথে যে কিন্তু সেখানে তার যে আইনের ধারা আছে সেগুলো প্রয়োগ করে। তা অর্থাৎ বিটিআরসি তার আইএসপি ব্যবসা যারা করে তাদেরকে সেভ করে, তাদের সহযোগিতা করে, কিন্তু সেই সহযোগিতা আমরা বিটিভির কাছ থেকে পাই না। বিটিভি ডিজির সঙ্গে আমি, আমার প্রেসিডেন্ট সহ আমরা কয়েকজন বসেছি, ওনাকে আমরা সব কিছু বুঝিয়েছি যে এই জিনিসগুলো আমাদের করণীয়, এই প্ল্যাটফর্ম, এবং সেখানে জনবল বাড়ানোর জন্য আমরা মন্ত্রণালয়, অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি বিটিভির জনবল বাড়ানোর জন্য, কিন্তু বিটিভির জনবল বাড়ছে না। বিটিভি আজকে বিটিআরসি যে অ্যাক্টগুলো করছে সেই কাজটা যদি আজকে মানে বিটিআরসির মতো যদি বিটিভি, আমাদের যেহেতু লাইসেন্স ফিটা তারা নেয়, সুতরাং তাদের দায়িত্ব আমাদেরকে নিরাপদ করা, আমাদের ব্যবসাটাকে নিরাপদ করা। আজকে আমার দেশে যেভাবে মানে যাতাভাবে দেধারসে চ্যানেল চলছে, কেন এই চ্যানেলগুলো নিয়ন্ত্রণ কে করবে?
এই চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব হচ্ছে যে বিটিভি, প্রথমত বিটিভির পরে হচ্ছে বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যানকে আমরা বলেছি যে এই যে অবৈধভাবে যে চলছে, ইলিগালি চলছে, বলে যে ফ্রি সোর্সিংয়ে চললে জনগণ পাইলে কেন দেখবে না? আরে জনগণ তো কত কিছুই পায়, সব কিছু কি বিটিআরসি দেখতে দেয়? আজকে চাহিদার কথা বলে, চাহিদা তো অ্যাডাল্ট কন্টেন্টেরও তো চাহিদা আছে, তো সেগুলো বন্ধ করেছে না? চাইলে আপনি আমি কি দেখতে পারি? তাহলে এখানে বিটিআরসির অবশ্যই ভূমিকা আছে। বিটিআরসির কে আমরা এই 5ই আগস্টের পরে যে মানববন্ধন করলাম, বিটিআরসি সবাই সেখানে আমাদেরকে আশ্বস্ত করলেন। লাইসেন্স ডিপার্টমেন্ট, লিগ্যাল ডিপার্টমেন্ট সবাই বসেছিলেন আমাদের কাছে সাথে। তারা বললেন যে হ্যাঁ, এই যে 7-এর 6 ধারা আছে এটা অসংবিধান, আমরাও এটার বিপক্ষে, এটা অবশ্যই আমরা চাই বাতিল হবে। আমরা একটা কমিটি করছি, কমিটির মতামতের ভিত্তিতে এটা হুট করে আমরা পারি না, বাট আমরা দ্রুত করে দেব। প্রায় 1 মাস আমরা অপেক্ষা করলাম, করার পরে যে বিটিআরসি চেয়ারম্যানের সাথে বসলাম, চেয়ারম্যানের ভাষ্য আমাদের কাছে ভালো লাগলো না। উনি আমাদেরকে পথ দেখায় দেন, আপনার যে ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ আপনার যে মন্ত্রণালয় আছে সেখানে যে ভয়েস রেজ করেন। তো সেখানে তো আজকে বিটিআরসি এবং আপনার ইনফরমেশন মিনিস্ট্রি উপদেষ্টা কিন্তু একজন, আর এমন একজন উপদেষ্টা সে আসলে এই ব্যবসাগুলো আসলে তেমন কিছুই বোঝেন না। আমরা তার সাথে বসেছি, তাকে সময় দিতে হবে। সে আমাদেরকে আশ্বস্ত, এক ভাই আমাকে প্রশ্ন করে গেলেন যে আপনি এটার আপডেটটার পরে জানালেন না, কারণ ভাই আপডেটটা তো আসে নাই, না আসলে আমি জানাবো কোত্থেকে? আর আমরা চাইলেই বসতে পারছি না, আমাদের তো অ্যাক্সেস দিতে হবে, জোর করে তো আর বসা যায় না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, তারপরে যদি না পারি, একান্তই না পারি, কি করব আমরা? বন্ধ করে দেব? আমরা চান যে আমরা সব চ্যানেল আবার বন্ধ করে দিই? আজকে বন্ধ করে দিয়ে যদি ফ্রি সোর্সিংগুলো বন্ধ না করতে পারি, ইন্টারনেটের মাধ্যমে যেভাবে চলছে, আজকে ওটিটিতে যেভাবে ফ্রি পাওয়া যাচ্ছে, এগুলো যদি বন্ধ না করি, আপনি আমি আন্দোলন করলাম, আন্দোলনে কিন্তু আমাদের একটাই যে আমরা বন্ধ করা। তো আলটিমেটলি কি হবে? যে আমি আমার ব্যবসাটাকে আরও শেষ করে দিলাম। সবাই কিন্তু ডাইভার্ট, গ্রাহক কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। সুতরাং ইচ্ছা করলেই কিন্তু এখন সব কিছু করা যাচ্ছে না, আমাদের একটু ধৈর্য ধারণ করে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, যে একটি কি বলবো এটাকে, যে স্থিতিশীল সরকার, অর্থাৎ আইনের প্রয়োগ হবে। আজকে আরেকটি অভিযোগ আছে, যেটি বিভিন্ন জায়গাতে আমাদের ব্যবসা দখল হয়ে যাচ্ছে। যে ব্যবসাগুলো দখল হয়ে যাচ্ছে সেই ব্যাপারেও আমরা না হিসাবের সঙ্গে আলাপ করেছি উপদেষ্টার সঙ্গে, যে সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন, মানে আমরা সবাই জানি, নাম উল্লেখ নাই করলাম, যে এখন এই রাজনৈতিক দলের লোকজন আজকে আমার অপারেটরের ব্যবসা দখল করে নিচ্ছে। তো উনি শুনলেন এবং আমাদেরকে একটি মেসেজ দিলেন যে এক কাজ করেন, কারা কারা করছে তাদের নামের তালিকা, একটা তালিকা করে আমাকে পাঠিয়ে দেন, আপনাদের প্যাডেও লাগবে না, শুধু আমাকে টেক্সট করে দিবেন। উনি ওনার নাম্বার পর্যন্ত আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা দুঃখের বিষয় হলো যে অনেক জায়গায় দখল হচ্ছে, অপারেটরদেরকে কাছে কিন্তু আমরা একটা চিঠি লিখেছি যে কার কোথায় কি সমস্যা হচ্ছে, নাম ঠিকানা সহ কবে তাদের নাম ঠিকানা প্রেরণ করুন। একটা নাম ঠিকানা আজ পর্যন্ত আসেনি। কিন্তু আজকে কিন্তু কয়েকজন আমাদের কিন্তু এখানে বলে গেলেন যে আমার এখানে ব্যবসা চলে গেছে। কারা চলে গেছে তাদের নাম দেন, বাকি কাজটুকু আমরা করি, চেষ্টা তো করব। আমাদের তো, যেহেতু উনি বলেছে আমাদের না, হয়তো আপনি পারছেন না, আপনি হয়তো ভীত সন্ত্রস্ত, আপনি এলাকায় থাকতে পারবেন না, আপনি যদি নাম কোড করেন, আপনার দরকার নেই তো, আপনি নামটা আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা সবগুলো সমস্যা যারা যারা যেখানে যেখানে দখলবাজি হচ্ছে, দখলবাজদের নামের তালিকা আমরা দিয়ে দেব। তারপরে দেখি কোনো কাজ করে কিনা। যদি না করে তাহলে তার পরবর্তী আবার আমরা চিন্তা করব, চিন্তা করে আমরা আবার সামনে প্ল্যান করে আবার কি করা যায় সেইভাবে আগাবো। দ্বিতীয়ত, বিটিভি লাইসেন্স ফির কথা। বিটিভি লাইসেন্স ফির ব্যাপারেও কিন্তু সংগঠন স্পষ্টভাবে মাঝখানে বসেছে, কমানোর কথা বলেছে, শুনছে না। স্পষ্টভাবে কিন্তু আপনাদের একটা মেসেজ আমরা দিয়ে দিয়েছি, যদি বুঝে থাকেন তাহলে তো ভালো, আর যদি নাও বুঝে থাকেন স্পষ্ট করে আবার বলে দিচ্ছি,
বাড়তি ফি দিয়ে এই ডিসেম্বর 31 তারিখ তো কেউ, আমি অনুরোধ করব, একজনও বাড়তি ফি দিয়ে লাইসেন্স রিনিউ করবেন না। যখনই পাবে না টাকা, যখনই লাইসেন্স ফি যাবে না, তখনই কিন্তু আমাদের ডাকবে, আসেন। আমরা এখন বসার জন্য চিঠি দিয়েছি যে আমরা আলাপ করতে চাই। আলাপ করতে চাই বলে পরবর্তী আরেকটা চিঠি কিন্তু আমরা দিয়েছি যে কেউ রিনিউ করবে না, অনাগ্রহ দেখাচ্ছে, ইমিডিয়েট এটা ব্যবস্থা নেন। মহাপরিচালক হয়ে গেছে আজকাল, এই যে বললাম যে অস্থিতিশীল অবস্থার মধ্যে যাচ্ছে, কাকে সময় দিবে, কি করবে, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর বিটিআরসির ব্যাপারে আমার একটা সিরিয়াস একটা আছে, মন্তব্য আছে। সেটা হচ্ছে বিটিআরসির মাধ্যমে যত চ্যানেল পাইরেসি হচ্ছে, এগুলো একমাত্র এখন নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বিটিআরসি। যা ইচ্ছে, আমরা বারবার বলছি যে একটা আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা পথে বসে যাচ্ছি। আইএসপিওরা এইভাবে অবৈধভাবে, অবৈধ পন্থায়, অবৈধ অ্যাপসের মাধ্যমে, অ্যাপটিভি সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছে। এগুলো বন্ধ করেন, কর্ণপাত করছে না। 7-6 ধারা বাতিল করতে বললাম, যাতে করে আমরা ইন্টারনেট ব্যবসার সাথে আমাদেরকে সম্পৃক্ত করে এই সার্ভিসটা আমরা দিতে পারি। তো এর ব্যর্থতা, আমি বলবো যে আমরা আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করেছি, আমরা বসেছি, শুনছে না। আমরা নিশ্চয়ই, আমার সভাপতি সাহেব আছেন, উনি ওনার বক্তব্যে আমি আশা করব যে একটি সুস্পষ্ট এই বিটিআরসির ব্যাপারে, 7-6 ধারার ব্যাপারে আমি একবার প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমার স্টে নেওয়ার জন্য। আমরা অ্যাসোসিয়েশন থেকে 7-6 ধারার উপরে একটা স্টে নিয়েছি, বাট সেটা এখনো চূড়ান্ত রায় হয়নি। রায় না হওয়া পর্যন্ত সবার জন্য এক্সিকিউট হবে না। ওখানে যারা বাদী হয়েছে 20 জনের মতো, সেই 20 জনে এইটার সুফল পাবে, বাট 20 জনকে তো লাইসেন্স দিচ্ছে না। আমার এই 7-6 ধারা বাতিল যদি না হয়, উনি যদি ব্যর্থ হন, তাহলে উনি ওনার জায়গা থেকে পদত্যাগ করুন। আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওনার পদত্যাগ দাবি করছি। ওনার এই মেসেজটা অন্তত এই মিডিয়াতে যারা আছেন তারা এই মেসেজটা বিটিআরসির বিরুদ্ধে যে আমরা বলছি, চেয়ারম্যানের বিরুদ্ধে বলছি, চেয়ারম্যান যে কোনো গুরুত্ব দিচ্ছে না, কারণ এটা আমার সাংবিধানিক অধিকার, আমার সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমার এই দাবি। এটাকে অবশ্যই আপনারা এটা হাইলাইট করবেন। পাশাপাশি বিটিআরসির ব্যাপারে বললাম, আর বিভাগীয় কমিটি আছে, তথ্য মন্ত্রণালয়ের আপডেটটা আপনারা পেয়ে গেছেন, এবং আমাদের কি পরবর্তী করণীয় কি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করি। আমার সম্মানিত সভাপতি সাহেব আছেন, উনি ওনার বক্তব্যে কর্মপন্থা এবং আরও দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে যে টেলিভিশন চ্যানেল প্রতিনিধিগণ উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশে আমরা কেবল অপারেটররা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হচ্ছি, এখনো হচ্ছি, আগেও হয়েছি। আমরা আপনাদের চ্যানেলগুলোকে ক্যারি করি, কিন্তু আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো সংবাদ আপনাদের সংবাদের সর্বশেষে 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য প্রচারিত হয়। আজকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের যে সিএনই বা নিউজ এডিটর আছেন, ওনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিবেন। আমাদের আজকের যেই দাবি দেওয়াগুলো আছে, আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমরা বলবো, সেগুলো ফলো করে প্রাইম নিউজে ভালো করে প্রচার করতে হবে। যে সমস্ত চ্যানেল করবে না, আমরা কেবল অপারেটরও ভবিষ্যতে সেসব চ্যানেলকে ক্যারি করব না। অনেকে অনেক অভিযোগ করে গেছেন, অনেক কথা বলে গেছেন। সবাইকে সম্মান করি, সম্মান করারই কথা, কারণ আপনার জায়গায় থাকলে আমারও একই রকমের কথাই আসতো আমার মুখ দিয়ে। আমি আমার গত 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে পারি। সেটা হলো এরকম যে মন্ত্রণালয়ে দৌড়ানো, বিটিআরসিতে দৌড়ানো, দেন দরবার করা, শুধুই আমরা অযথা সময় নষ্ট করছি।
সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আর বসে থাকার উপায় নাই, আমাদেরকে আঙুল বাঁকা করতে হবে। এখন আঙুল যদি বাঁকা করি তাহলে সেটা আবার দায় দায়িত্ব নিতে হবে। সেই দায় দায়িত্বটা কীরকম? আমি কি পারি? আমি আজকে লাইসেন্স করে লিগ্যাল ওয়েতে বিজনেস করছি, যে কারণে আইন আমার বেলায় প্রয়োগ হচ্ছে। আমাকে জন্মদিনের সিরিয়াল অনুযায়ী চ্যানেল প্রচার করতে হচ্ছে গ্রাহকের চাহিদা বাদ দিয়ে। আমাকে নির্দিষ্ট সংখ্যক চ্যানেল প্রচার করতে হচ্ছে, লিগ্যাল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হচ্ছে, এবং আমাকে ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করতে হচ্ছে। অন দি আদার হ্যান্ড, আইএসপি সার্ভিস প্রোভাইডাররা সারা পৃথিবীর সমস্ত চ্যানেল প্রচার করছে, অ্যাডাল্ট কন্টেন্ট প্রচার করছে, তারপরে আপনার কোনো ক্লিন ফিডের বালাই নাই, কোনো রকম কোনো নিয়ম নীতির তোয়াক্কা নাই। আমি যখন সরকারের কাছে যাচ্ছি, সরকার আমাকে বলছে টেকনোলজি, আমরা টেকনোলজিকে মেনে নিতে পারছি না। এই কেবল অপারেটররা টেকনোলজি মেনে নিতে পারছে না, টেকনোলজি ডাইভার্ট হয়ে যাচ্ছে, মানুষ টিভি দেখে না, স্মল ডিভাইসে মানুষ এখন অনুষ্ঠান দেখে, এই ধারাটা তারা মেনে নিতে পারছে না, এই জন্য আসতেছে আমাদের সাথে দেন দরবার করতেছে। আমাদের সাথে একটি বেআইনি কার্যক্রম হচ্ছে, দিনের পর দিন একটি অপরাধ সংগঠিত হচ্ছে। আমি যখন বিটিআরসি চেয়ারম্যানের কাছে গেলাম, সে আমাকে বলল, আমি যদি মোবাইলে যমুনা টেলিভিশন দেখতে চাই কেন দেখতে পারবো না? আমার বক্তব্য হলো, আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, কিন্তু সেটা লিগ্যাল ওয়েতে হতে হবে। আপনি 20,000 টাকায় প্রোডাক্ট কিনে সারা বাংলাদেশে ফ্রি কস্ট করে দেবেন, আর আমি কেবল অপারেটর প্রোডাক্ট কিনে মানুষের কাছ থেকে পয়সা বিক্রি করব, আমি তো সাস্টেইন করতে পারছি না। এই ব্যাপারে আপনি কেন ব্যবস্থা নেবেন না? বলে ঠিক আছে, আমি ভেবে দেখছি, আমারও শুনতে হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশেই বসবাস করি, এই দেশেরই আমরা বৈধভাবে 28 বছর আগে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করে কেবল টিভি সার্ভিস তৈরি করেছি, অথচ আজকের দিনে আমি ইন্টারনেট বিজনেস করতে পারবো না। কারণ কি? আমরা কি রোহিঙ্গা? এই দেশে কি আমরা ভেসে এসেছি? আমরা এ ব্যাপারে আলটিমেটাম দিয়েছি, আমরা এ ব্যাপারে সরকারের সাথে অনেক কথাবার্তা বলেছি, লাস্টে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। আমরা আর 1 মাস দেখব, যেহেতু সরকারের অস্থিতিশীল পরিবেশ। আমাদের কাছে মাননীয় তথ্য উপদেষ্টা সময় চেয়েছেন, উনি আমাদের সাথে বসবেন, বসে বলেছেন উনি ব্যবসা বুঝেন না, এক্সপার্টিস নিয়ে বসবেন। আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু আমি মরে গিয়ে তো আর সময় দিতে পারবো না। 1 মাস দেখব, 1 মাসের মধ্যে যদি আমাদের এই 7-এর 6 দ্বারা বাতিল না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব, এবং আমরা এই কেবল অপারেটররা স্বেচ্ছায় আমাদের বিটিভির লাইসেন্স সারেন্ডার করে দিব। যে লাইসেন্স আমার ব্যবসা নিরাপত্তা দিতে পারবে না, যে লাইসেন্সের কারণে আমি আরেকটি বিজনেস করতে পারবো না, তাহলে সেই লাইসেন্স ক্যারি করার কোনো দরকার নেই। আমার বিজনেস এমনিতেও শেষ, অমনিও শেষ, ধুকে ধুকে মরতে রাজি না। বিটিভিকে আমি লাইসেন্স ফি দিব, বিটিভি লাইসেন্স ফি বৃদ্ধি করার পরে আমরা ডিজির সাথে বসেছি, ওনাকে বলার পরে উনি বলতেছে যে এটা বিটিভির কনস্টিটিউশনের মধ্যে পড়ে না, বিটিভির অফিসিয়াল ওয়ার্ক না। কোত্থেকে আসছে? তথ্য মন্ত্রণালয় থেকে আসছে। আপনার সচিব সাহেবের সাথে কথা বলেন। তৎকালীন সময় সিনিয়র সচিব সাহেব হুমায়ুন কবিরের সাহেবের সাথে আমি গিয়ে দেখা করলাম, তাকে বললাম যে আমাদের বিজনেসের অবস্থা খারাপ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এইভাবে সার্ভিস দিচ্ছে, এটা বন্ধ করেন, আদারওয়াইজ এক্সিস্টিং লাইসেন্স ফি দিয়ে বিজনেস করা আমাদের পক্ষে সম্ভব না। উনি আমাকে যেটা বললেন যে সরকার একবার রেভিনিউ বাড়ালে সেটা আর কমায় না, আপনাদেরকে এখন কোর্টে যেতে হবে, আদারওয়াইজ অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা এত দৌড়াদৌড়ি করতে রাজি না, অনেক দৌড়াদৌড়ি করেছি। বিটিভি যদি তার লাইসেন্স ফি পুনর্নির্ধারণ না করে, আমি অনুরোধ করব সারা বাংলাদেশে যত কেবল অপারেটর, ফিড অপারেটর যারা আমরা লাইসেন্সধারী আছি, সবাই আমরা আমাদের নিজস্ব প্যাডে, আমাদের কোম্পানির প্যাডে সুস্পষ্টভাবে একটি মেসেজ বিটিভি বরাবর আমরা দিব যে আমাদের সাথে এই অন্যায় হচ্ছে, আইএসপি সার্ভিস প্রোভাইডাররা পাইরেসি করছে, ওটিটিতে ফ্রি অফ কস্ট চ্যানেল চলছে, সুতরাং আমরা লাইসেন্স ফি না কমালে এবং
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্তৃক যে অবৈধ বেআইনি কাজ হচ্ছে সেটা বন্ধ না করলে আমরা লাইসেন্স নবায়ন করব না। দিস ইজ আওয়ার ক্লিয়ার মেসেজ। আমরা সবাই 200-400 যে অপারেটর আছি, 1000 অপারেটর আছি, যারা লাইসেন্সধারী আছি, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন যে উইদাউট রিশিডিউল, এই পেমেন্ট রিশিডিউল এবং এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এই সার্ভিস যতক্ষণ পর্যন্ত বিটিভি বন্ধ না করবে, আমরা কেবল অপারেটর লাইসেন্স ক্যারি করব না। এতে করে যদি ব্যবসা যাবে। আপনারা কি রাজি আছেন? আর একটা কথা আসছে এখানে, আমরা বাংলাদেশ স্যাটেলাইট যে কমিউনিকেশন আছে, বাংলাদেশ স্যাটেলাইট মালিকানাধীন, রাষ্ট্রীয় মালিকানাধীন স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের মাধ্যমে পে চ্যানেল প্রচার করতে হয় ক্লিন ফিট। এই স্যাটেলাইটকে ক্লিন ফিট প্রচার করতে গিয়ে আমাদের কেবল অপারেটরদের রেভিনিউ বেড়েছে। তাহলে এই স্যাটেলাইট কমিউনিকেশনেরও দায়িত্ব বিটিআরসি কর্তৃক লাইসেন্সধারী যে অপারেটর পাইরেসি করছে এবং নন ক্লিন ফিট চ্যানেল প্রচার করছে, যদি এই স্যাটেলাইট কমিউনিকেশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, তাহলে আমরা বাংলাদেশ স্যাটেলাইট থেকে আর চ্যানেল ডাউনলিংক করব না। আমরা কেবল অপারেটররা, ডিস্ট্রিবিউটর কোম্পানি যারা আছেন, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ব্রডকাস্টারের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশনকে জানান যে এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে কেবল অপারেটররা বাংলাদেশ স্যাটেলাইট থেকে কোনো চ্যানেল ডাউনলিংক করবে না, পরিবেশন করবে না, এবং বাড়তি রেভিনিউ আমরা দিব না। আপনারা জানেন যে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমরা চ্যানেল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম, এবং আইএসপি সার্ভিস প্রোভাইডার কর্তৃকও এই চ্যানেলগুলো অনেকাংশে প্রচার বন্ধ হয়েছিল। সেটা মোটেও সহজসাধ্য ছিল না, আমরা করেছিলাম। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে একটি ওটিটি প্ল্যাটফর্ম বাংলা লিংকের মালিকানাধীন, 100% বিদেশি মালিকানাধীন একটি কোম্পানি, যারা কখনোই এভাবে এই প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারে না, সম্পূর্ণ বেআইনিভাবে তারা এই প্রোডাক্টটিকে আবার বাজারজাত করছে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, এবং কেবল অপারেটর সেক্টর যা আমাদের যে দাবি, সেই দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা করছেন। ইতিমধ্যে ইন্ডিয়া কাস্ট যে কালার্স চ্যানেল পরিবেশন করেন, তারা সেখানে চ্যানেল বন্ধ রেখেছে, স্টারও বন্ধ রেখেছে। জি প্রচার করেছিল, আমাদের সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে জিও তার চ্যানেলগুলোকে উইথড্র করেছে। বাংলাদেশি কিছু চ্যানেল, যমুনা, ডিভিসি, চ্যানেল 24, তারা প্রচার করার চেষ্টা করেছিল। আমরা তৎক্ষণাৎ চ্যানেল মালিকদের সাথে কথাবার্তা বলে সেই প্রচারণা বন্ধ করেছি। এখন সনির প্রোডাক্ট চলছে, ডিসকভারির কোনো বৈধ ডিস্ট্রিবিউটর বাংলাদেশে নেই, টার্নারেরও নেই। ডিস্ট্রিবিউটর আছে, কার্যক্রম নেই, কারণ তারা স্যাটেলাইটে আসেনি। সনি আজকের দিনে আমাদেরকে মাইনাস করেই বিজনেস করছে। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করেই সামনের দিকে বিজনেসটাকে কন্টিনিউ করছি। আমরা এখনই এমন কোনো পদক্ষেপ নিতে পারছি না যেটা আবার বুমেরাং হয়ে আমার জন্য হিতে বিপরীত হয়। অনেকেই হয়তো আবেগে অনেক রকম কথাবার্তা বলি। আমি নিজে একজন কেবল অপারেটর, আমিও মানুষের বাড়ি বাড়ি কানেক্টিভিটি দিয়ে কালেকশন করি, সেই বিজনেস করে আমিও চলি, এবং আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আপনি যেরকম ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। পার্থক্য আপনার সাধারণ সদস্যের জায়গায়, আমি নেতৃত্বের আসনে বসা। নেতৃত্বের আসনে বসে আমরা ঘুমিয়েছিলাম না, আমরা বসেও ছিলাম না। আমরা এমন কোনো কাজ, এমন কোনো স্টেপ নিতে নাই, বা আমরা চেষ্টা করিনি আপনারা কেউ বলতে পারবেন না। আমরা সব রকম চেষ্টাই করেছি। সেটা পত্র প্রদানের মাধ্যমে হোক, তাদের সাথে বসে হোক, মানববন্ধন হোক, প্রেস কনফারেন্স হোক, সভা সমাবেশ করে হোক, এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক, সবগুলো পথে আমরা চলছি, চেষ্টা করে যাচ্ছি, কারণ এটা আমারও রুটি রুজির সংস্থান হয়। বাট আনফর্চুনেটলি আমরা হয়তো সেরকম কোনো আমাদের
চাওয়ার মতো বা আমাদের যেটা চাহিদা বা আশানুরূপ কোনো ফল আমরা পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন, আবার এটা টেকনোলজির কাছে আমরা মার খাচ্ছি, সেটাও হতে পারে। যাই হোক, আমরা কিন্তু বসে নেই। একজন বলল, এক ভাই বলে গেল যে আমরা কি করেছি। আমরা একটি অ্যাপস ডেভেলপ করেছি, আপনারা দেখবেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াবের নামে আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি। ওটিটি যেরকম কন্টেন্ট দিচ্ছে, আমরাও উইদাউট বক্সে আমার এই কন্টেন্ট যেন আমি কাস্টমার লেভেলে পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা আমাদের 99% কাজ শেষ করেছি। আপনার এলাকায় আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে আপনি এই চ্যানেল আপনার এলাকায় বাজারজাত করতে পারবেন, এবং আমরা যদি করি সেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বৃহৎ প্ল্যাটফর্ম হবে। আমরা সেটাও করে রেখেছি। আমার টিপু ভাই বলে গেলেন যে, টিপু ভাইয়ের সাথে আলাপ হয়েছে, ডিভিশনাল কমিটি আমরা কেন করি নাই। ডিভিশনাল কমিটি 2 বছর হয়ে গেল আমরা করি নাই কেন। আমি নিজে, আমার জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি